হ্যালো বন্ধুরা, বজ্ররাকিনী সাধনা গল্পের পার্ট 2 নিয়ে চলে এসেছি। তোমরা যদি এখনো পার্ট 1 না দেখে থাকো তাহলে এক্ষুনি গিয়ে দেখে এসো, না হলে তোমরা পার্ট 2 কিছু বুঝতে পারবে না। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। কে ওই মহিলা? সে নীলাদ্রির দিকে কেন ওভাবে তাকিয়ে? কি উদ্দেশ্য ছিল তার? নাকি কোনো ভয়ানক বিপদ অপেক্ষা করছে তাদের জন্য? জানতে হলে আমাদের গল্পটি পুরো শুনতে হবে। ভয় পাওয়ার জন্য রেডি হয়ে যান। চলুন আজকের গল্পটি শুরু করা যাক। আমার সারা শরীর অবশ হয়ে আসছে। খোলা আকাশের নিচে কালো পিচের রাস্তার উপর আমি শুয়ে কাতরাচ্ছি। কেউ নেই চারপাশে। রঞ্জন কি এখনো দেখেনি আমায়? উফ, কি যন্ত্রণা! মাথা যেন এক্ষুনি ফেটে যাবে। আর ব্যথা সহ্য করতে না পেরে চেতনা লোপ পেল আমার। এরপর যখন চোখ খুললাম দেখলাম আমি শুয়ে আছি খাটের ওপর, গায়ে চাদর। এটা কার ঘর? অল্প আসবাব দিয়ে সুন্দর করে সাজানো একটি ছোট্ট ঘর। কোথায় রয়েছি আমি? কাউকেই তো দেখতে পাচ্ছি না। আমি আস্তে আস্তে উঠে বসলাম। মাথায় আর যন্ত্রণা হচ্ছে না ঠিকই, কিন্তু দপদপ করছে মাথার পেছনটা। তখনই রঞ্জনের গলা পেলাম। কারোর সাথে কথা বলছেও। আমি ডাকলাম, রঞ্জন। ডাকার সাথে সাথেই দৌড়ে এলো রঞ্জন। আমার পাশে বসে বলল, আরে নীলাদ্রি, এখন কেমন লাগছে? ঠিক লাগছে তো? দেখলাম রঞ্জনের পেছনে এসে দাঁড়ালো ফতুয়া আর পাঞ্জাবি পরা বেটে খাটো একটি লোক। চোখে চশমা, বয়স আন্দাজ 50 কি 52। আমার দিকে তাকিয়ে হাসছেন, কিন্তু চিন্তার ভ্রুকুটি তার হাসিকে হাসতে দিচ্ছে না। আমি বললাম, কোথায় রয়েছি আমি? এবার ভদ্রলোক এগিয়ে এসে আমার কাঁধে হাত রেখে বললেন, কিরে, ভুলে গেছিস আমাকে নীলু? গলা শুনে আমি চিনতে পারলাম এই স্বর তো আমার চেনা, কতবার ফোনে শুনেছি। আমি ব্যস্ত হয়ে বললাম, আরে জেঠু, আমায় ক্ষমা করো গো, আসলে আমি চিনতে পারি। জেঠু এগিয়ে এসে বললেন, আরে তোর তো না চেনারই কথা, সেই ছোটবেলায় এসেছিলিস তোর মা বাবার সাথে, আমারই মনে নেই? সেটাই। তোমরা ভালো আছো তো? জেঠি কোথায়? জেঠু বলল, আমরা তো ভালো আছি, আর তোর জেঠি তোদের জন্য খাবার তৈরি করেছে। কিন্তু তোর কি হয়েছে নীলু? রঞ্জন বলল, তোর নাকি শরীর খারাপ কয়েকদিন ধরে। আমি বললাম, না, তেমন কিছু নয়। এই সময় জেঠি হাতে 2 গ্লাস ডাবের জল নিয়ে ঘরে ঢুকলো। পরনে তাঁতের শাড়ি, মাথায় ঘোমটা, কপালে লাল টিপ ও সিঁদুর, ফর্সা গোলগাল মাতৃত্বপূর্ণ মুখটাতে হাসি শোভা পাচ্ছে। আমার আর রঞ্জনের হাতে 2টো গ্লাস দিয়ে বলল, এখন ঠিক লাগছে তো শরীর? আমি বললাম, হ্যাঁ, শুধু মাথার পেছনটা একটু যন্ত্রণা করছে। জেঠি বললেন, তোমার এখন বিশ্রামের প্রয়োজন। এই ডাবের জলটা খেয়ে নাও, ভালো লাগবে। জেঠু একটু ব্যস্ত হয়ে জেঠির উদ্দেশ্যে বলল, সরলা, তুমি ওদের কি লাগবে না লাগবে দেখো, আমি চট করে একটু বাজারটা সেরে আসি। আমি বললাম, আরে জেঠু, এত ব্যস্ত হয়েও না, পরে হবে ওসব। জেঠি বললেন, না, ওসব বললে হবে না। তোমরা এতদিন বাদে এলে, জেঠুর বাড়ি একটু খাতির যত্ন করবো না? তারপর জেঠুর দিকে তাকিয়ে বললেন, তুমি যাও, আর দেরি করো না। আমি রঞ্জনের দিকে তাকালাম, দেখিও মুখ টিপে হাসছে। এমন সময় বাইরে থেকে কে যেন একটু ভারী কণ্ঠে ডেকে উঠল, শোভন, শোভন, বাড়ি আছো নাকি? শোভন জেঠুর নাম। ডাক শুনে জেঠু তাড়াতাড়ি করে বাইরে গেল। জেঠি দেখলাম মাথায় ঘুমটা টেনে বাইরের ঘরে চলে গেলেন। জেঠু যাকে নিয়ে ঘরে ঢুকলেন তিনি এই গ্রামেরই বাসিন্দা, নাম বিপিন চৌধুরী, বয়স আন্দাজ 60-এর ঘর। উঁচু লম্বা, বেশ স্বাস্থ্যবান চেহারা, পরনে সাদা ধুতি পাঞ্জাবি, হাতে ঘড়ি, কপালে লাল তিলক, মুখে হাসি। আর তিনি ঘরে ঢোকার সাথে সাথে চন্দনের গন্ধে ঘরে ভরে গেল সারা ঘর। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, তার চোখের মণি দুটো সাধারণের তুলনায় একটু বড় বলে মনে হলো আমার। নাকি আমি ভুল দেখেছি? জেঠু আমার সাথে ওনার পরিচয় করিয়ে দিলেন। বিপিন চৌধুরী আমার দিকে হাত বাড়িয়ে বললেন, হাই, হাউ আর ইউ ইয়াং ম্যান? আমিও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বললাম, আই অ্যাম ফাইন, হাউ আর ইউ? বিপিন চৌধুরী হেসে বললেন,
আই অ্যাম অলওয়েজ গুড। জেঠু বলল, উনি কিন্তু কলকাতার একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ইংরাজির অধ্যাপক ছিলেন। প্রচুর ছেলেমেয়ের ভবিষ্যৎ গড়ে গিয়েছিলেন উনি। আর জানিস নীলু, উনি যখন মায়ের পুজো করেন, আমরা গ্রামবাসীরা চোখ ফেরাতে পারি না, যেন সাক্ষাৎ মায়ের সন্তান মায়ের পুজো করছেন আর মা তা সদরে গ্রহণ করছেন। উনি আমাদের গ্রামে আসার পর থেকে আমাদের উপর কোনো বিপদ আসলে উনি সবার আগে এগিয়ে আসেন সাহায্যের জন্য। সাক্ষাৎ দেবদূতের মতো আবির্ভূত হয়েছেন তিনি আমাদের রক্ষা করার জন্য। এবার বিপিন চৌধুরী জেঠুকে থামিয়ে দিয়ে বলল, শোভন, থামো থামো, তোমরা একটু বেশি সম্মান দাও তাই আমাকে। আমি এতটাও যোগ্য নই, মাই আমাকে দিয়ে এসব করান, আমি তো নিমিত্ত মাত্র। বিপিন চৌধুরী আমার সোজাসুজি একটি চেয়ারে বসলেন। জেঠি এবার ওনার জন্য ডাবের জল নিয়ে এলো, তারপর গড় হয়ে প্রণাম করলো তাকে। উনি হাতে উঁচু করে আশীর্বাদ করলেন। আমি রঞ্জনের দিকে তাকালাম, দেখলাম আমার মতো ও ব্যাপারটা ঠিক পছন্দ করছে না। জেঠু এবার বিপিন চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, চৌধুরী বাবু, নীলুর একটা অসুখ করেছে, তাই জন্যই ভোলাকে দিয়ে আপনাকে খবর পাঠালাম। আমি একটু অবাক হয়ে বললাম, অসুখ মানে? না না, কোনো অসুখ নেই আমার। জেঠু বলল, রঞ্জন আমাকে সব বলেছে নীলু, তোর রাতে ঘুম আসে না, বাজে স্বপ্ন আসে, কেমন একটা ঘরে থাকিস তুই। আমি এবার কটমট করে তাকালাম রঞ্জনের দিকে। রঞ্জন ব্যাপারটা সামলানোর জন্য বলল, না না জেঠু, ওইসব কোনো। চৌধুরীবাবু হাত উঁচু করে রঞ্জনকে থামিয়ে দিয়ে আমার চোখের দিকে একভাবে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। আমার কেমন একটা অস্বস্তি লাগছিল, কিন্তু কিছুতেই আমি চোখ সরাতে পারছিলাম না ওনার তীক্ষ্ণ দৃষ্টিকে উপেক্ষা করে। চৌধুরীবাবু বললেন, নীলাদ্রি, তোমার সাথে যা যা হয়েছে এতদিন সব বলো আমাকে। রঞ্জন কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু চৌধুরীবাবু ওর দিকে একটা গম্ভীর দৃষ্টি দিতেই ও আর কিছু বলতে পারল না। আমিও বলতে শুরু করলাম সবকিছু যা যা এতদিন ধরে ঘটেছে আমার সাথে। উনিও সব খুব মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। সব শোনার পর উনি আমাকে জিজ্ঞাসা করলেন, এখানে এসে তুমি যে মহিলাটিকে ধ্যানমগ্ন অবস্থায় বসে থাকতে দেখেছিলে, তার সম্বন্ধে আর একটু বিস্তারিতভাবে বলো তো। আমি ওই মহিলার সম্বন্ধে আরো ভালোভাবে ওনাকে বললাম। ও কি ধরনের পোশাক পরেছিল, গায়ের রং, রুদ্রাক্ষের কবচ, আর সেই ভয়ঙ্কর হাসি। সব শুনে উনি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে অবাক হয়ে বললেন, কি, এ হতে পারে না, ও এই গ্রামে কি করছে? জেঠু ভয় পেয়ে বললেন, কি হয়েছে চৌধুরীবাবু, আপনি চেনেন ওকে? চৌধুরীবাবু চিন্তিত হয়ে বললেন, দময়ন্তী, ওর নাম দময়ন্তী। ওর ওই গ্রামে আসাটা মোটেই ভালো লক্ষণ নয়, বড় কোনো বিপদ আসতে চলেছে এই কাকড়াঝোড়া গ্রামে। চৌধুরীবাবু বলতে থাকলেন, ওকে আমি দেখেছিলাম প্রথম কাশীধামে, ও সেখানে গেছিল সিদ্ধিলাভের আশায়, কিন্তু যাদের উদ্দেশ্যে হয় লোকের ক্ষতি করা, সে কি কখনো ভগবানের চরণে স্থান পায়? সেখানেই আমার গুরুদেব ওকে দেখিয়ে আমাকে বলেছিল ওই নারীর থেকে সর্বদা দূরে থাকতে, কারণ ও যে শুধু নিচু মাপের তন্ত্র সাধনা করে তাই নয়, লোকে বশ করে তাকে দিয়ে নিজের কার্যসিদ্ধিও করে দেয়। আমি বললাম, আমি যখন ওর দিকে এগোচ্ছিলাম তখন আমার খুব মাথা যন্ত্রণা করছিল আর কেমন অস্বস্তিও লাগছিল। তাহলে সেটার কারণ কি? আমার কথা শেষ হওয়ার আগে চৌধুরীবাবু বললেন, হ্যাঁ, তোমার এই অবস্থার জন্য ওই দায়ী, আর তুমি যাকে তোমার ফ্ল্যাটে দেখেছিলে তাকেও ওই পাঠিয়েছিল। এটা শুনে যেন আমার মাথার আকাশ ভেঙে পড়ল। কি, এটা কি করে সম্ভব? ও আমাকে চিনবে কি করে? চৌধুরীবাবু বললেন, কারণটা ঠিক কি সেটা আমি এখন বুঝে উঠতে পারিনি, তবে বুঝে যাব। কিন্তু এখন একটা কথা বলো, তোমার কি এখন মাথা যন্ত্রণা করছে? আমি বললাম, হ্যাঁ, আছে হালকা, আর অস্বস্তিটাও আছে। হ্যাঁ বলে চৌধুরীবাবু জেঠুকে বললেন, শোভন, বাইরে থেকে গিয়ে উঠোন থেকে একটা কাঁঠাল পাতা নিয়ে এসো। জেঠুর সাথে সাথে বাইরে গিয়ে একটা পাতা নিয়ে এসে চৌধুরীবাবুকে দিল। চৌধুরীবাবু পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট্ট কৌটো বের করলেন, তারপর তার থেকে কি একটা সাদা গুঁড়ো ওই পাতায় ঢেলে তার সাথে অল্প একটা জল মিশিয়ে আঙুল দিয়ে গোলাতে লাগলেন।
আর তার সাথে চোখ বন্ধ করে এক মনে বিড়বিড় করে কি মন্ত্র পড়তে লাগলেন। তারপর আমার সামনে ওই পাতাটা ধরে বললেন, নাও এই পাতাটা নিজের নাকের সামনে ধরে 3 বার শোকো। আমি একটু ইতস্তত করতে লাগলাম। জেঠু বললেন, যা বলছে করো নীলু, তোমার ভালোর জন্যই বলছেন উনি। আমি কিছুটা অনিচ্ছার সাথে শুকতে লাগলাম। মন ভালো করে খুব মিষ্টি একটা গন্ধ। 3 বার শোকার সাথে সাথেই আমার চোখটা কেমন অন্ধকার দিয়ে উঠল, আবার নর্মালও হয়ে গেল, যেন হাফেরও কম সেকেন্ডের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। কিন্তু এ কি, আমার মাথার পেছনে আর ব্যথা করছে না তো, শরীরের অস্বস্তিটাও কেমন দূর হয়ে গেছে নিমেষে। চৌধুরী বাবু বললেন, কি ঠিক লাগছে তো একটু? আমি বললাম, হ্যাঁ অনেকটা ঠিক লাগছে, অনেকটা সুস্থ বোধ করছি এখন। জেঠু বলল, দেখেছিস আমি বলেছিলাম না ঠিক হয়ে যাবি। রঞ্জন বলল, সত্যি ঠিক লাগছে তো? আমি খাট থেকে নেমে বললাম, হ্যাঁ একদম ঠিক আছি। আমি 2-4 বার পায়চারি করে নিলাম, না কোনো অসুবিধা নেই, একদম ফ্রেশ লাগছে। আমি চৌধুরীবাবুর সাথে আবার হ্যান্ডশেক করে বললাম, অনেক ধন্যবাদ। চৌধুরীবাবু হেসে বললেন, তুমি আমার ছেলের বয়সী, তোমার জন্য এটুকু তো করতেই হয়। আর এতদিন পর যখন আমার তোমার জেঠুর বাড়ি এলে তখন শরীর খারাপ নিয়ে থাকবে, এটা কি করে হয়? আমি বললাম, আচ্ছা ফ্ল্যাটে আমি যাকে দেখেছিলাম তার সম্বন্ধে কি বলেছিলেন আপনি? হ্যাঁ বসো, সব বলবো, কারণ এটা তোমার জানা দরকার, বললেন চৌধুরী বাবু। আমি বসলাম খাটে, রঞ্জনও বসলো আমার পাশে। জেঠু বলল, আপনারা কথা বলুন, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। চৌধুরী বাবু বলতে লাগলেন, আমাদের এই পৃথিবীতে আমরা মানুষেরা কত বড় বড় কাজ করে থাকি। মানুষ আজ মনে করে তারা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে, তাই নিয়ে কত অহংকার তাদের, কত দম্ভ, কত আত্মবিশ্বাস। কিন্তু মানুষের শেষ পরিণতি যে শ্মশানের চিতা, এই কঠিন বাস্তবটিকে আমরা এক প্রকার ভুলেই যাই। আর এইখান থেকেই শুরু হয় পরাজয়। আমাদের সৃষ্টিকর্তা ভগবান প্রতিটা নিজের জিনিসকে বানিয়েছেন নির্দিষ্ট কারণের জন্য। সঠিক সময় হলে আমরা সেই কারণ জানতে পারি, কিন্তু মানুষের বড্ড কৌতূহল, এই কৌতূহলই ডেকে আনে পরাজয়। আমাদের চিন্তা, ভাবনা, দৃষ্টি, অনুভূতি, চেতনা, এই সবের বাইরেও একটা জগৎ আছে, যেখানে যাওয়া তো দূর, তার সম্বন্ধে আলোচনা করো নিষিদ্ধ। তারা নিষিদ্ধ জগতের জীব, তাদের এই জগতে আসার কোনো অনুমতি নেই। কিন্তু এই নিষিদ্ধ জগতের জীব যখন এই মনুষ্য জগতে আসার সুযোগ পায়, তখন তারা কোনো বাঁধন মানে না এবং এই জগৎকেও নিজেদের জগতে পরিণত করতে চায়। তন্ত্র যাদের ডাকিনী, পিশাচিনী, হাকিনী নামে উল্লেখিত করা হয়েছে, এরা বড় ভয়ানক। এদের মায়া দয়া বলে কিচ্ছু হয় না, কারণ এই সব অনুভূতি এই জগতের প্রাণীর বোঝে, অন্ধকার জগতের প্রাণীরা বোঝে না। আমি খুব মনোযোগ সহকারে শুনছিলাম, রঞ্জনও শুনছিল হা করে। আমি বললাম, আপনি কি বলতে চাইছেন একটু স্পষ্ট করে বলুন, আমি ঠিক বুঝতে পারছি না। তোমার বর্ণনা অনুযায়ী তোমার ফ্ল্যাটে যাকে দেখেছ সেই নিষিদ্ধ জগতের জীব, বজ্ররাকিনী। আমি চমকে উঠে বললাম, কি বলছেন চৌধুরীবাবু? চৌধুরীবাবু বললেন, হ্যাঁ এই জগতের কেউ ওকে আহ্বান করেছে তোমার নাম করে, তাই তো শুধু তুমিই দেখতে পাচ্ছ। আমি বললাম, আমি কার কি ক্ষতি করেছি যে আমার নাম করে ডাকবে? ওটাই তো জানতে হবে আমাদের। তবে ওকে যে ডেকেছে সে বেশ শক্তি ও ক্ষমতা রাখে, কারণ বড় তান্ত্রিক ছাড়া এদের নিয়ন্ত্রণ করা সহজ না। যদি আহ্বানের আচারে একটুও ভুল হয় তবে এরা এসে স্বয়ং তান্ত্রিককেই হত্যা করে। আর আমাদের এই গ্রামে কেই বা এই বিদ্যা জানে না। তবে যখন শুনলাম দময়ন্তীর এই গ্রামে আগমন ঘটেছে আর ওর সামনে যেতেই তোমার শরীরে অস্বস্তি হচ্ছে, মানে এই কাজ ওরই। রঞ্জন বলল, আজকালকার দিনে এইসব হয়? চৌধুরীবাবু বললেন, তোমরা এতেই চমকে গেলে? তাহলে ওকে আহ্বানের বিধি শুনলে কি করবে? রঞ্জন বলল, ওদেরকে শুধু ক্ষতি করার জন্যই ডাকা হয়? হ্যাঁ, বললেন চৌধুরীবাবু। তাকে আহ্বানের জন্য বছরের যে অমাবস্যা তিথিতে সূর্য আর পৃথিবীর মাঝে শুক্রগ্রহ আসবে, অর্থাৎ সূর্যগ্রহণ হবে, সেই দিন মধ্যরাতে কোনো এক শ্মশানে গিয়ে চিতার ওপর বসতে হবে। সেই চিতাকে মন্ত্র বলে
বেঁধে আসন তৈরি করতে হবে। এরপর যার ক্ষতি করতে হবে তার নাম ও গোত্র একটা বড় কলা পাতার উপর সাধকের নিজের রক্ত দিয়ে লিখতে হবে। তার সাথে অবশ্যই রাখতে হবে দুটো মুরগি আর একটা ছাগল জ্যান্ত। এরপর শুরু হয় মন্ত্র প্রয়োগ। তার উচ্চারণ এমন হওয়া চাই যেন তা কোনো জীবিত মানুষ শুনলে তার বুক কেঁপে ওঠে। তারপর 1 ঘন্টা মন্ত্র উচ্চারণ করার পর চিতা থেকে নেমে তার পাশে এক স্থানে যজ্ঞের জন্য আগুন ধরাতে হয় এবং কঙ্কালের করটির ওপর মদ নিয়ে আহুতি দিতে হয়। এইভাবেই কিছুক্ষণ চলার পর ঝড় শুরু হয়। সেই ঝড় এমন হয় যেন পৃথিবী বিনাশকারী প্রলয়ের সূত্রপাত হতে যাচ্ছে। আর এটাই হলো সংকেত ডাকিনীর আগমনে। এরপর ঝড় একটু শান্ত হলে ওই আগুন থেকে আবির্ভূত হয় ডাকিনী। তার ওই পৈশাচিক রূপ যে কোনো মানুষের হৃদয়যন্ত্রের ক্রিয়াকে বন্ধ করে দিতে পারে। কিন্তু তখনও সাধককে একটু ভয় না পেয়ে দৃঢ়ভাবে মন্ত্র উচ্চারণ করে যেতে হয়। এরপর ডাকিনী সে জ্যান্ত মুরগি আর ছাগলের রক্ত পান করে আহ্বানকারীর কাছ থেকে ডাকার উদ্দেশ্যে জেনে হাওয়ার সাথে মিলে যায়। আর তার কিছু দিনের মধ্যেই যাকে মারার জন্য ডাকা হয়েছে তার ঘাড় মটকানো রক্তশূন্য দেহ পাওয়া যায় কোনো এক জায়গায়। চৌধুরীবাবু চুপ করলেন। আমি ঢোক গেলাম। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। এত ভয়ঙ্কর মৃত্যু! রঞ্জন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কি বলছেন? আমি একজন ডাক্তার। ঠিক আছে, এত বড় করেই আপনি বলছেন, কোনো প্রমাণ আছে আপনার কাছে? চৌধুরীবাবু শান্ত কণ্ঠে বলল, কত প্রমাণ চাই তোমার? পাশের গ্রামেই গত পরশু এমন একটা ঘটনা ঘটেছে। ইচ্ছে থাকলে খোঁজ নিয়ে দেখতে পারো। আমি বললাম, কি বলছেন চৌধুরীবাবু? তার মানে যে মারা গেছে তার নাম করেও ডাকা হয়েছিল? না, আমার তা মনে হয় না, বললেন চৌধুরীবাবু। তাহলে? ওটা ডাকিনীকে ভোগ দেওয়া হয়েছিল। ওটা আসল শিকার ছিল না। সাধক ডাকিনীকে দিয়ে যতদিন ধরে কাজ করাবে ততদিন তাকে রোজ তার পশু নয়তো মানুষের তাজা রক্ত খেতে দিতে হবে। আমি বললাম, চৌধুরীবাবু, এখন আমি কি করব? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। চৌধুরীবাবু বললেন, হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। এক্ষুনি একবার কি একটা বলতে গিয়েও থেমে গিয়ে চৌধুরীবাবু চেয়ার ছেড়ে উঠে বসলেন। আচ্ছা, আমি আজ আসি, তুমি সাবধানে থেকো, খুব শীঘ্রই দেখা হবে। সব শুনে মাথা আর কাজ করছে না। কি বলে গেলেন উনি? রঞ্জন বলল, নীলাদ্রি, তুমি চাপ নিও না। আমার মতে আজ খাওয়া দাওয়ার পর চলো একটু পাশের গ্রাম থেকে ঘুরে আসি। আমি মাথা নাড়লাম। জেঠু আর কিছুক্ষণের মধ্যেই চলে এলো। জেঠিমাও যত সহকারে অনেক পদ রান্না করলেন, কিন্তু তখন খাওয়ার যেন আমার গলা থেকে নামতেই চাইছিল না। তাই কোনো রকমে খেয়ে আমি আর রঞ্জন বেরিয়ে পড়লাম। পাশের গ্রামের নামও রাস্তা না জানলেও একে তাকে জিজ্ঞাসা করতে করতে আমরা এগুতে থাকলাম। প্রকৃতির সৌন্দর্য, গ্রামের রাস্তা, পশ্চিমে ঢলে পড়া হালকা রোদ, কিছুই যেন আর নজরে যাচ্ছে না আমাদের। অনেকটা মোহের বশে চুপচাপ হেঁটে চলেছি আমরা। কিছু দূর এইভাবে এগোনোর পর কাছেই দেখলাম একটা বড় গাছের তলায় অনেক মানুষ একসাথে দাঁড়িয়ে। আমরা এগিয়ে গেলাম। দেখলাম একটা বড় বট গাছ, যার গোটাটা সিমেন্ট দিয়ে বাঁধানো। সেখানে একজন কে বসে আছে, আর এই ভিড়টা তাকে উদ্দেশ্য করেই সৃষ্টি হয়েছে। কিন্তু কে বসে আছে বোঝা যাচ্ছে না। এমন সময় হঠাৎ ওই ব্যক্তি সামনে থাকা গোটা 30-এ ভিড়কে উপেক্ষা করে সোজা তাকালো আমার দিকে। আমার শীতটার একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি তো ওই দৃষ্টিকে চিনি, সেই দৃঢ় ভয়ানক দৃষ্টি, দময়ন্তী। কিন্তু আমরা ভিড়ের থেকে কম করে 20 হাত দূরে দাঁড়িয়ে। আশেপাশে গাছপালাও অনেক। এত দূরে যে আমরা দাঁড়িয়ে সেটা এত সহজে তার নজরে পড়ার কথা নয়। তবে কিছুক্ষণ দৃষ্টি বিনিময়ের পর হঠাৎ সেই ভিড়ের থেকে একটা লোক আমাদের দিকে এগিয়ে এসে বলল, মা আপনাকে ডাকছেন। এখানে একটা কথা বলা দরকার। ওই গ্রামের মানুষের ভাষা আমাদের চলিত ভাষার থেকে অনেকটা আলাদা, কিন্তু কথোপকথনগুলো আমি চলিত ভাষাতেই লিখেছি। আমি বললাম,
কে মা? আগন্তুক দুহাত প্রণামের ভঙ্গিতে বলল, দময়ন্তী মা। রঞ্জন আর আমি তাকালাম একে অপরের দিকে। আপনাদের পরম সৌভাগ্য যে মায়ের নজর পড়েছে আপনাদের ওপর। রঞ্জন বলল, বাজে কথা রাখুন। আচ্ছা, এটা বলুন তো, এর মধ্যে এই গ্রামে কি কেউ নৃশংসভাবে মারা গেছে? সাথে সাথে আগন্তুকের মুখে ভয় ফুটে উঠল। তারপর আবার নিজেকে শান্ত করে বলল, হ্যাঁ, তাই জন্যই তো মা এসেছেন আমাদের বাঁচাতে। রঞ্জন সাথে সাথে চেঁচিয়ে বলল, বাঁচাতে না মারতে এসেছে? তোদেরও সবাইকে মারবেও। এই কথা শোনা মাত্র ওই আগন্তুকও চেঁচিয়ে বলে উঠল, আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। এই গ্রামে বজ্ররাকিনীর নজর পড়েছে, আর দময়ন্তী মা তার প্রকোপ থেকে আমাদের বাঁচাতে এসেছে। দময়ন্তী মায়ের অনেক ক্ষমতা, সে মাতৃদেবীর পূজারী, স্বয়ং কালী মায়ের পূজারী সে। আর আপনারা বলছেন উনি ক্ষতি করবে আমাদের? রঞ্জন কি বলতে যাচ্ছিল, কিন্তু আমি ওকে থামিয়ে বললাম, রঞ্জন, ওদের সাথে কথা বলে কোনো লাভ নেই। ওরা এখন ওই দুর্বুদ্ধি সম্পন্ন মহিলার বশে। চলো আমরা ফিরে যাই, আমাদের যা জানা জানা হয়ে গেছে, চলো। আমরা আবার ফিরে চললাম, তবে ওই দৃষ্টি এখনো আমাদের দিকে। চলতে চলতে কিছু দূর এগোতেই দেখলাম চৌধুরী বাবু হন্তদন্ত হয়ে এদিকে আসছে। আমি আর রঞ্জন তাড়াতাড়ি ওনার কাছে গিয়ে বলতে গেলাম আমরা এক্ষুনি কি দেখে এলাম, কিন্তু উনি আমাদের থামিয়ে দিয়ে বললেন, কি ব্যাপার, কোথায় গেছিলে তোমরা? আমি বললাম, পাশের গ্রামে। জানেন, আমাদের থামিয়ে দিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, তোমরা বাইরে বেরিয়েছিলে? জানো এতে তোমাদের কত বড় বিপদ হতে পারত। রঞ্জন বলল, আমরা পাশের গ্রামে গেছিলাম। চৌধুরীবাবু বললেন, দেখো নীলাদ্রি, তোমাকে রক্ষা করার একটা উপায় পেয়েছি আমি, তবে ভেবেছিলাম 2 দিন বাদে করব, কিন্তু এখন আর দেরি করে কোনো লাভ নেই। কালই সন্ধ্যায় পরিষ্কার জামাকাপড় পরে এই গ্রামের শ্মশানে চলে আসবে। তোমার জেঠুকে জিজ্ঞাসা করে নেব, উনি বলে দেবেন। তবে তোমরা দুজনই আসবে, আর কেউ নয়। তোমার জেঠুকে বলে দিয়েছি আমি। বলে উনি চলে গেলেন। রঞ্জন বলল, কি হচ্ছে এসব নীলাদ্রি? উনি যখন আমার জন্য এত করছেন তখন যাব, তবে তুমি কিন্তু না গেলেও পারো। রঞ্জন বলল, এত কিছু আমরা একসাথে দেখলাম, শুনলাম, আর তোমাকে এখন বলছো আমাকে না যেতে? ওসব হবে না, আমিও যাব। আমরা বাড়ি ফিরে এলাম রাতে এখানে, আর সব গ্রামের মতো সবাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে, তাই আমরাও খেয়ে শুয়ে পড়লাম। কিন্তু আমার ঘুম এলো না, একটা অজানা ভয়ে বুক কেঁপে কেঁপে উঠছে বারবার। কি হবে কাল জানি না, কি অপেক্ষা করছে আমাদের জন্য। আজ মা বাবার কথা খুব মনে পড়ছে। তারা যদি আজ থাকতেন, তবে এই পরিস্থিতিতে নিশ্চয় আমার পাশে থাকতেন, চিন্তা করতেন। হঠাৎ এমন সময় ফোন বেজে উঠল। অন্তরা। ফোন ধরলাম। কি ব্যাপার তোমার? কোনো ফোন নেই কেন? ঘুরতে গিয়ে পুরো ভুলে গেছো আমায়? ডিস্টার্ব করলাম না তো? আমি চুপ করে রইলাম। ওর কথাগুলো শুনতে খুব ভালো লাগছে আমার, এতে মনের ভেতর চলা ঝড় যদি একটু কমে। তারপর অন্তরাও কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সব ঠিক আছে তো? আমি স্বাভাবিক হয়ে বললাম, হ্যাঁ একদম। কি আবার হবে? সত্যি বলছো তো? আরে হ্যাঁ, সব ঠিক আছে। এরপর প্রায় বেশ কিছুক্ষণ কথা বললাম আমরা। বাইরে রাতের কঠিন নিস্তব্ধতা ছড়িয়ে আছে সারা গ্রামে, ঘিরে আছে কালো ছায়ার মতো। এছাড়া শুধু রাতের অন্ধকারই তো, নাকি এরই অন্তরালে এই জগৎ পরিণত হয়েছে কোনো নিষিদ্ধ জগতে, জানি না। এরপর প্রায় বেশ কিছুক্ষণ আমরা কথা বললাম। অনেক চেষ্টা সত্ত্বেও রাতে কিছুতে ঘুম এলো না আমার। যত সময় যাচ্ছে তত যেন অদৃশ্য অন্ধকারময় কালসর্প আমার পেঁচিয়ে ধরছে আষ্টে পিষ্টে। আমরা ওঠার কিছুক্ষণ বাদে জেঠু এসে জল খাবার দিয়ে গেল, লুচি তরকারি। রঞ্জন খেতে খেতে বলল, আরে নীলাদ্রি, চিন্তা করো না, আমি আছি তো, কিচ্ছু হবে না। তুমি ভুলে যাচ্ছ কেন আমি একজন ডাক্তার? আমি বললাম, হ্যাঁ, কিন্তু রঞ্জন, চৌধুরী বাবুর কথা অনুযায়ী আমার নাম করে ওই পিশাচিকে ডাকা হয়েছে, সুতরাং সে আমাকে না মেরে কিছুতেই তার নিজের জগতে ফিরবে না। রঞ্জন কিছুটা তাচ্ছিল্যের সুরে বলল,
আরে ওসব কিছু না, সাথে লাঠি শাবল সব নিয়ে যাব, কিছু করতে এলেই এমন দেব নয় পিশাচিকে। আমি বললাম, না রঞ্জন, তুমি যতটা সহজ ভাবছো ব্যাপারটা ততটা সহজ না। এইসব অলৌকিক ব্যাপার, সাধারণ মানুষ এইসবের ধরাছোঁয়ার বাইরে। এরপর আমরা কথা বলতে বলতে জলখাবার শেষ করলাম। যত সকাল গড়িয়ে দুপুর হতে লাগলো তত যেন ভয়টা আমার চেপে বসতে লাগলো। কিন্তু এতটা ভয় কেন লাগছে আমার? চৌধুরীবাবু তো আছেন। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। আমি আর রঞ্জন পরিষ্কার জামা কাপড় পরে ঘর থেকে বেরোলাম, সাথে জেঠু, আর তার হাতে একটা হ্যারিকেন। চারিদিক নিস্তব্ধ, অন্ধকারটাও যেন তাড়াতাড়ি নেমেছে আজ, কারণ সন্ধ্যার সময় এতটা অন্ধকার থাকার কথা নয়। রাস্তায় কোনো লোকজনও দেখা যাচ্ছে না, সবার ঘরের দরজা বন্ধ, এবং সব থেকে অদ্ভুত ব্যাপার, কোনো পোকামাকড়ের ডাকার শব্দও কানে আসছে না, যা গ্রাম্য পরিবেশে ভীষণভাবে অস্বাভাবিক। আমি জিজ্ঞাসা করলাম, জেঠু কি হবে বলো তো আজ? জেঠু কোনো কথা না বলে হ্যারিকেন হাতে নিয়ে অন্ধকার ভেদ করে আমাদের আগে আগে চলতে লাগলো। কিছুক্ষণ চলার পর আমি আবার ডাকলাম, জেঠু। কোনো সাড়া নেই। কি হলো জেঠু? রঞ্জন এবার এগিয়ে জেঠুর সামনে গিয়ে দাঁড়ালো। সাথে সাথে জেঠু রাগের দৃষ্টিতে তাকালো রঞ্জনের দিকে। তখন হ্যারিকেনের হালকা কাপা আলোতে দেখলাম জেঠুর চোখগুলো সাধারণের থেকে অনেক বেশি বড় হয়ে গেছে, আর সাদা হাস্যময় মুখটাতে নেমে এসেছে কালো আধার। এবার জেঠু একটু রাগী ভারী কণ্ঠে বলল, এর বেশি আমি যেতে পারবো না, সোজা আর একটু গেলেই শ্মশান দেখতে পাবে, বলে ঘুরে চলে গেল। আমি ডাকলাম, জেঠু। সে না থেমে চলতে লাগলো বাড়ির উদ্দেশ্যে। কি হচ্ছে আজ এসব? বিপদের পরিস্থিতিতে নিজের লোকদের কাছে পাওয়া একটু আশ্বাসও অনেকখানি মনোবল যোগায়, কিন্তু জেঠু এমন কিছুই না করে চলে যাচ্ছে দেখে আমি একটু অবাক হলাম, কারণ এটা যেন তার স্বভাবের বাইরে। আর যা কিছুই ঘটছে এসবই কি ওই ডাকিনীর কারণে? ভেবেই বুঝতে পারছিলাম কি ভয়ঙ্কর বিপদের মুখোমুখি দাঁড়াতে যাচ্ছি আমরা। আবার এগোতে লাগলাম আমরা। কিছু দূর এগোতেই আমাদের পায়ে ছোট্ট জঙ্গলি গাছে জঙ্গল ঠেকলো। এমন জঙ্গল এখানে ওখানে হয়ে রয়েছে বিচ্ছিন্নভাবে। তার সাথে সাথে মন্ত্র উচ্চারণের আওয়াজ আসলো কানে। এই গলা আমরা চিনি, চৌধুরী বাবু। মানে আমরা শ্মশানে পৌঁছে গেছি। আর একটু এগোতেই দেখলাম কিছু দূরে যজ্ঞের আগুন জ্বলছে, এবং তার সামনে চৌধুরী বাবু লাল বস্ত্রে বসে মন্ত্র উচ্চারণ করছেন আর আহুতি দিচ্ছেন। ওনাকে দেখে কিছুটা স্বস্তি ফিরে পেলাম, কিন্তু ওনার পাশে ওটাকে। আমরা কাছে যেতেই চৌধুরীবাবু ইশারায় বসতে বললেন। দেখলাম তার পাশে একটি ছোট্ট ছেলে বসে আছে, বাবু হয়ে, বয়স 10 কি 11 হবে। ও একভাবে তাকিয়ে আছে যজ্ঞের দিকে। আমরা যে এসেছি সে যেন দেখতেই পায়নি। আমরা বসলাম ঠিক তার মুখোমুখি উল্টো দিকে, মাঝে যজ্ঞের আগুন। যেহেতু শ্মশান, তাই মাটিতেই বসলাম শুকনো পাতার ওপর। গ্রাম্য অঞ্চলের শ্মশান যেমন হওয়া, এটাও ঠিক তাই। জঙ্গলের মাঝে কিছুটা অংশ জুড়ে এই শ্মশান। পাশেই 3টি চিতা, যেগুলি জ্বলে কালো হয়ে ধোঁয়া ছড়াচ্ছে। দেখে বোঝা যাচ্ছে 3টিতেই মরা পোড়ানো হয়েছে। 3টির মধ্যে মাঝের চিতাতে একটার উপর একটা মরা পোড়ানো, ফলে ছাইয়ের ঢিবি সৃষ্টি হয়েছে বেশ বড়। চিতার পিছনে বেশ বড় একটা পুকুর। আশেপাশে গাছগুলো বেশ বড়, আর যজ্ঞের আগুন শ্মশানে কিছুটা অংশ আলোকিত করে রেখেছে। এমন সময় দেখি কয়েকটা গোলগাল চোখ বড় বড় গাছগুলোর পেছন থেকে তাকিয়ে আমাদের দিকে। বুঝলাম এগুলো শিয়াল। রাতে এখানে সাধারণত তারাই সাম্রাজ্য বিস্তার করে, কিন্তু আজ 3টি লোক বসে আগুন জ্বালিয়ে কি করছে সেটাই তারা দেখছে বোধহয় অবাক হয়ে। চৌধুরীবাবু এবার মন্ত্র থামিয়ে বললেন, নীলাদ্রি, এবার তোমাকে মন্ত্র পাঠের জন্য সাথে সাথে আহুতি দিতে হবে। তার আগে রঞ্জন, একবার এদিকে এসো। রঞ্জন এগিয়ে গেল তার দিকে। চৌধুরীবাবু একটা সয়ায় কি একটা তরল ছোট কলসি থেকে ঢেলে বলল, নাও, এটা খেয়ে নাও। রঞ্জন একটু ইতস্তত করছে দেখে তিনি একটু হেসে বললেন, আরে ভয় নেই, বিষ দিচ্ছি না। আজ এখানে যা ঘটবে তা দেখার জন্য বুকের পাটা দরকার।
তাই দিচ্ছি, খেয়ে নাও, বল পাবে। আর তাছাড়াও তোমার সুরক্ষার জন্য এটা আবশ্যক, তাই খেয়ে নাও। রঞ্জন এক ঢোকে সব তরল শেষ করলো। এবার আমি গিয়ে বসলাম চৌধুরী বাবুর পাশে। উনি বললেন, এই কলা পাতার উপর তোমার হাতে কিছুটা অংশ কেটে কয়েক ফোঁটা রক্ত ফেলো, বলে একটা ছোট তীক্ষ্ণ ছুরি দিলেন আমাকে। আমি হাতের কিছুটা কেটে ওই কলা পাতার উপর 3-4 ফোঁটা রক্ত ফেললাম। তারপর উনি পাশে রাখা ছোট্ট একটা সরা থেকে পচা মাংসের টুকরো নিয়ে সেই রক্ত মিশিয়ে মন্ত্র উচ্চারণ করে যজ্ঞে আহুতি দিলেন। তারপর আমাকেও এই একই তরল সরাই ঢেলে খেতে বললেন। আমি কোনো প্রশ্ন না করে খেয়ে নিলাম। তারপর উনি আবার মন্ত্র পড়তে লাগলো। মন্ত্রটা শুনে আমার কেমন অস্বস্তি লাগতে শুরু করলো। উনি কি ডাকিনীকে ডাকছেন নাকি? কিন্তু কেন? হঠাৎ এমন সময় দেখলাম হাওয়া বইতে শুরু করেছে। সেই হাওয়া আমার গায়ে লাগতে বুঝলাম হাওয়াটা গরম, অস্বস্তিকর। এ যেন স্বাভাবিক প্রকৃতির হাওয়া নয়। ধীরে ধীরে হাওয়া তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। গাছপালা দুলতে লাগলো পাগলের মতো, যেন এক্ষুনি ভেঙে পড়বে। চৌধুরী বাবু তখনও মন্ত্র পড়ে চলেছে। পাশে বাচ্চাটা তখনও বসে আছে একভাবে, যেন তার কাছে কোনো ব্যাপারই নয় এসব। পাশে তাকিয়ে দেখি রঞ্জন লুটিয়ে পড়ে আছে এক পাশে। আমি উঠে গিয়ে ডাকতে গেলাম, রঞ্জন, রঞ্জন। কোনো সাড়া নেই। কি হলো ওর? এই তো ঠিক ছিল। এমন সময় একটা বিকট খ্যানখ্যানে হাসিতে কেঁপে উঠল চারিদিক। পিছনে ঘুরে দেখি যজ্ঞের আগুন থেকে জেগে উঠেছে বিশাল বড় কুৎসিত কদাকার এক মূর্তি। তার বড় বড় চোখে বিড়ালের মতো সরু মণি, মুখে বড় বড় ছুচলো দাঁত, উলঙ্গ শরীরে সাপের ন্যায় পিচ্ছিল চামড়াগুলি চকচক করছে। হাতের আঙুলে বড় বড় নখ, কোমরে নরকরটি গোল করে বাঁধা, চুলগুলো সাপের মতো ফনা তুলে কিলবিল করছে। আর তার হাসি রাতের নিস্তব্ধ ফাঁকা জঙ্গলে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতে লাগলো বারবার। এই মূর্তি দেখে আমি ভয়ে পিছিয়ে গিয়ে রঞ্জনের গায়ে ধাক্কা লেগে পড়লাম ছিটকে। সাথে সাথে আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে লাগলো। কিন্তু ওই অবস্থাতেই দেখলাম চৌধুরীবাবু আমার দিকে তাকিয়ে আছে, আর তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। তারপর সব অন্ধকার। এরপর যখন আমার জ্ঞান এলো, আমি অনুভব করলাম আমাকে বসিয়ে রাখা হয়েছে একটা গাছে হেলান দিয়ে। হাত দুটো আমারই পিছন দিকে দড়ি দিয়ে বাঁধা। ভালো করে চোখ মেলে তাকিয়ে দেখলাম আমার ডান দিকে রঞ্জন এখনো পড়ে রয়েছে জ্ঞান হারিয়ে। তবে ওই ডাকিনী আর দেখতে পেলাম না। সামনে তাকিয়ে দেখলাম চৌধুরীবাবু এগিয়ে আসছে আমাদের দিকে। সে এসে সামনে দাঁড়াতে আমি বললাম, কি হচ্ছে এসব চৌধুরীবাবু? আর এই বিভৎস নারী মূর্তি কার? চৌধুরীবাবু রাগী কণ্ঠে বললেন, কেন চিনতে পারলি না? ও তো তোর মৃত্যুর দূত, বজ্র ডাকিনী, বলে জোরে জোরে হাসতে লাগলেন। কি বলছেন এসব চৌধুরীবাবু? ওকে তো দময়ন্তী পাঠিয়েছিল আমার নাম করে। চৌধুরীবাবু হাসি থামিয়ে বলল, দময়ন্তী? আরে সে তো এসবের কিছুই জানে না। ও তো মা কালীর পূজারী শুধু। ও এসব বিদ্যা কি জানবে? এসব জানতে গেলে জ্ঞানী হতে হয়, আমার মতো জ্ঞানী, সর্বজ্ঞানী। আমি এবার একটু দৃঢ়ভাবে বললাম, তাহলে আপনি ডেকেছিলেন ওকে আমার নাম করে? চৌধুরীবাবু একটু বাঁকা শয়তানি হাসে হেসে বলল, যাক, এতক্ষণে বুঝেছিস। আমি তো ভেবেছিলাম তোরা মাথা মোটা, আমার চালাকি কোনো মতেই ধরতে পারবি না, বলে আবার হাসতে লাগলো। তারপর আবার বলল, অবশ্য ধরতে পারলি কোথায়? আমি জানালাম বলে তো জানলি, নয়তো সোজা জমের দুয়ারে গিয়ে জানতিস। আমি চেঁচিয়ে উঠে বললাম, কেন করলেন আপনি এসব এমন আমাদের সাথে? কি ক্ষতি করেছি আমি আপনার? চৌধুরীবাবু এক হাত দিয়ে আমার চুলের মুঠি টেনে ধরে বলল, তোর মরা বাপ, তোর বাবা আমাকে শেষ করে দিয়েছে। তোর বাবার জন্য আমি আমার ছেলেকে হারিয়েছি। ছাড়ুন আমাকে, ছাড়ুন। আমি যন্ত্রণায় কোকিয়ে উঠলাম। এরপর চৌধুরীবাবু ওই অবস্থায় আমাকে টেনে নিয়ে শেষে হয়ে আসে যজ্ঞের আগুনের পাশে ছিটকে ফেললেন। আমার হাত এখন বাঁধা, তাই কোনো রকমে নিজেকে সামলে নিয়ে আমি বললাম, কি করেছে আমার বাবা? উনি আপনাকে কিভাবে চিনলেন?
আমি বলছি। পাশ থেকে একটা চেনা গলা ভেসে এলো। আমি তাকিয়ে দেখলাম জেঠু বড় গাছের পাশে একই রকম ভাবে বাঁধা অবস্থায় বসে আছে। আমি উত্তেজিত হয়ে বললাম, জেঠু তুমি তুমি এখানে কিভাবে এলে? জেঠু চৌধুরী বাবুর দিকে তাকিয়ে দেখিয়ে বলল, এই যে এই শয়তান আমাকে এখানে নিয়ে এসেছে, তোদের বড় বিপদ হয়েছে এই কথা বলে। আর আমিও কেমন মন্ত্রমুগ্ধের মতো চলে এলাম এখানে। এখানে এসে আমার হুঁশ ফিরল। সত্যি এই হলো আসল পিশাচ। একে আমরা গ্রামবাসীরা সম্মান দিতাম, আর সবার মতো আমিও ভাবতাম ইনি আমাদের রক্ষা করবেন। ছি, এসব এখন আমার কাছে সব পরিষ্কার। বিপিন চৌধুরী বাঁকা এক পেশে শয়তানি হাসি নিয়ে তাকিয়ে আছে জেঠুর দিকে। জেঠু বলল, তোর বাবা খুব ভালো মানুষ, ও সাদাসিধে মানুষ ছিল। ও যখন এখানে থাকতো তখন প্রত্যেক গ্রামবাসীকে ওর সাধ্য মতো সাহায্য করত। হ্যাঁ, সবসময় হয়তো পয়সা দিয়ে পারতো না, কিন্তু প্রত্যেকের বিপদে সর্বদা ঝাঁপিয়ে পড়তো নিজের পরোয়া না করে। এই বিপিন চৌধুরী তখন ওর ভালো মানুষের মুখোশটা পরে ঘুরে বেড়াতো, সবাইকে সাহায্য করত, কিন্তু তোর বাবা ওকে কিছুতেই পছন্দ করতো না। হয়তো ও বুঝতে পারতো ওর শয়তানিগুলো, তাই ওর ছেলে সুখেনও ছিল ওর মতো শয়তান। গ্রামের মেয়েদের বিরক্ত করত, চুরি করত। এই কারণে অনেকবার ও গ্রামের লোকের কাছে মারও খেয়েছিল। কিন্তু ও যা করত সবার সামনে করত, এই বিপিন চৌধুরীর মতো আড়ালে আবজালে করত না। একদিন সুখেন গ্রামের দুটো মেয়েকে ভুলিয়ে ভালিয়ে কিছু মেয়ে পাচারকারীদের হাতে তুলে দেয়, আর তোর বাবা এটা জানতে পেরে সদরে পুলিশকে জানায়। পুলিশ তদন্ত করলে গোটা পাচারকারী দলকে ধরা পড়ে, কেস কোর্টে ওঠে। সেখানে তোর বাবা সুখেনের বিরুদ্ধে সাক্ষী দেয় এবং সুখেনের জেল হয় যাবজ্জীবন। এবার বিপিন চৌধুরী জেঠুকে থামিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, তোর বাবা সাক্ষী দিয়েছিল বলে আজ আমার ছেলেটা অন্ধকার জেলে জীবন কাটাচ্ছে। আমি তখন কিচ্ছু করতে পারিনি, অসহায় হয়ে পড়েছিলাম। আর তখনই আমি ঠিক করে নিয়েছিলাম ওকে এভাবে মারলে হবে না, ওকে মারতে হবে অন্যভাবে। আর তার জন্যই তোর বাবা যখন তোর মাকে নিয়ে চলে গেল এই গ্রাম ছেড়ে শহরে, তখনই আমি এখানে শুরু করি তন্ত্রক্রিয়া। আর তার কিছুদিন পরে খবর পেলাম তোর বাপ রাস্তায় গাড়ি চাপা পড়ে মারা পড়েছে বলে কুৎসিতভাবে হাসতে লাগলো। রাগে আমার সারা শরীর কাঁপতে লাগলো। আমি আর মা বাবার মৃত্যুটাকে কেবল ভাগ্যের কঠোর পরিহাস বলে মেনে নিয়েছিলাম, কিন্তু মাত্র 21 বছর বয়সে আমার পিতৃহারা হওয়ার আসল কারণ এখন জানতে পারলাম। তখন আমি আর থাকতে না পেরে হাত বাঁধা অবস্থায় উঠে দাঁড়িয়ে আমার মাথা দিয়ে বিপিন চৌধুরীকে বুকে মারলাম এক গুঁতো। ও ছিটকে গিয়ে পড়লো এক পাশে। আমি চিৎকার করে বললাম, শয়তান, তোর এত বড় সাহস যে আমার বাবাকে কেড়ে নিয়েছিস আমার থেকে? এবার দেখ আমি তোর কি অবস্থা করি। বলে আমি বাঁধা হাত দুটোকে গায়ের জোরে বিপরীত দিকে টানতে লাগলাম। এরই মধ্যে বিপিন চৌধুরী উঠে দাঁড়িয়েছে, নিজের বুকে হাত রেখে বুকের ব্যথার মুখ বিকৃত করে বলল, কি? আমার গায়ে হাত? এবার তুই দেখ আমি তোর কি অবস্থা করি। এই বলে মন্ত্র উচ্চারণ শুরু করলো। তখনও আমি হাত খোলার চেষ্টা করছি, এমন অসহায় বিকট কর্কশ একটা হুঙ্কার শুনতে পেলাম। সামনে তাকিয়ে দেখি মাঝের উঁচু চিতাটার উপর ওই ডাকিনী হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে আমাদের দিকে মুখ করে, আর ওর হাতে সেই বাচ্চা ছেলেটার কাটা মাথা। আমি ভয়ে পিছিয়ে এলাম। সাথে সাথে ডাকিনী বিদ্যুৎ গতিতে আমার পাশ থেকে উড়ে পিছনে থাকা জেঠুকে নিয়ে জঙ্গলের অন্ধকারে ঢুকে গেল। আমি চেঁচিয়ে উঠলাম, জেঠু, জেঠু! হঠাৎ অন্ধকার জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলো জেঠু মর্মভেদী আর্তনাদ। এবার আমি বিপিন চৌধুরীর সামনে গিয়ে কাতর কণ্ঠে বললাম, চৌধুরী বাবু, আপনি আমার সাথে যা করার করুন, কিন্তু আমার জেঠু আর রঞ্জনকে ছেড়ে দিন প্লিজ। বিপিন চৌধুরী হেসে বলল, তোর বাবা আমার ছেলের জীবন শেষ করেছে, আমি তোর বাবাকে শেষ করেছি, আর তোকেও করব। আর সাথে এই গ্রামে যারা যারা আমার ছেলের বিরুদ্ধে গেছিল তাদের সবাইকে শেষ করব। আরে
তাই জন্যই তো অন্ধকার দুনিয়া থেকে টেনে এনেছি ওই পিশাচকে। হঠাৎ একটা ধূপ করে আওয়াজ হতে পিছনে ফিরে দেখি একটা কাটা মাথা ছিটকে এসে পড়লো অন্ধকার থেকে। চেঁচিয়ে উঠলাম, জেঠু! বিপিন চৌধুরী অট্টহাসি হাসতে শুরু করেছে। আমি মাটিতে বসে পড়লাম ধপ করে। কি করব আমি এখন? কি করে বাঁচাবো সবাইকে এই পিশাচের হাত থেকে? রাগ, ভয়, কান্নার সমস্ত অনুভূতিগুলো একসাথে বেরিয়ে আসতে চাইছে আমার গলা থেকে। হে ভগবান, আমি কি করব এখন? এমন সময় দেখলাম ধীরে ধীরে হাওয়ার একটা ঘূর্ণি সৃষ্টি হয়ে তার ভিতর থেকে জেগে উঠেছে দুর্ভেদ্য জগতের পিশাচিটা। ওর চোখ, দাঁত, হাতের ধারালো নখ আর সর্বোপরি ওর সাপের মতো জ্যান্ত চুলগুলো আমার সামনে তার হিংস্রতার চরমে পৌঁছানোর চেষ্টা করছে এই গোটা বিশ্বকে বোঝানোর যে সে চাইলে এ মনুষ্য জগৎকে নরকে পরিণত করতে পারে এক নিমেষে। করতে পারে কি? ইতিমধ্যে এই জগৎ যেন পরিণত হয়েছে অন্য জগতে। কারণ কোথা থেকে কালো ধোঁয়ার মতো জমাট বাঁধা অন্ধকার ধীরে ধীরে গ্রাস করছে গোটা আকাশ। গাছপালা, এই প্রাণী জগৎকে এ যেন আদিম অন্ধকার নরক কালের চক্র থেকে ধীরে ধীরে গ্রাস করছে গোটা মনুষ্য জগৎকে। আমার চোখও যেন তখন কাঁদতে ভুলে গেছে শ্বাস নিতে। শরীরের ধমনীগুলো যেন শিথিল হয়ে ক্রমে নিস্তেজ হয়ে পড়ছে। হাত পা অবশ হয়ে আসছে। এ অবস্থায় আর কোনো কি আশা নেই কোনো আলোর বিন্দু যা এই সুন্দর পৃথিবীকে বাঁচাতে পারে? এমন অবস্থায় ধীরে ধীরে আবার চোখের সামনে ভেসে উঠল মা, বাবা, অন্তরা, রবিদা, জেঠু, জেঠি, রঞ্জন। অনুভব করলাম আমার শরীর স্পর্শ করলো মাটি। এমন সময় আচমকা বিদ্যুৎ গতিতে মাথায় এলো কিছু কথা। এই গ্রামে বজ্রডাকিনীর নজর পড়েছে, আর দময়ন্তী মা তার প্রকোপ থেকে আমাদের বাঁচাতে এসেছে। দময়ন্তী মায়ের অনেক ক্ষমতা। সে মাতৃদেবীর পূজারী, স্বয়ং কালী মায়ের পূজারী। সে তাই জন্যই তো মা এসেছেন আমাদের বাঁচাতে। কথাটা মনে পড়তে আমার মন প্রাণ চাইছিল কথাটা সত্যি হোক কথাটা। তাছাড়া আর কোনো উপায় নেই। ইতিমধ্যে ডাকিনী তার হাত তুলে নিয়েছে রঞ্জনের অচৈতন্য দেহটা। আমি চোখ বন্ধ করলাম। এমন সময় হঠাৎ কানে এলো একটা ধপ করে আওয়াজ। কিছু সেকেন্ডের ব্যবধানে আবার ধপ করে আর একটা আওয়াজ পেলাম। আমি চোখ খুলে দেখলাম বিপিন চৌধুরী তাকিয়ে আছে অবাক হয়ে জঙ্গলের অন্ধকারের দিকে। ডাকিনীও তাকিয়ে ওই দিকে। আমিও তাকালাম। কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু আওয়াজ আরো স্পষ্ট ও দৃঢ় হতে লাগলো। সাথে শুনতে পেলাম দূরে দামামার শব্দ। ডাকিনী রঞ্জনকে পাশে ছুঁড়ে ফেলে হুঙ্কার দিল অন্ধকারের দিকে তাকিয়ে। ধপ ধপ শব্দটা আরো এগিয়ে আসছে, যেন আমাদের থেকে আর মাত্র কয়েক মিটারের ব্যবধান। তারপর দেখলাম একটা মূর্তি যেন হঠাৎ অন্ধকার ফুঁড়ে হাওয়ার রীতিমতো ৮-৯ ফুট উঁচুতে লাফিয়ে ধপ করে এসে দাঁড়ালো আমাদের সামনে। আর তার লাফিয়ে দাঁড়ানোর মাটিতে যে কম্পনের সৃষ্টি হলো, তাতে যেন সারা পৃথিবী কেঁপে উঠল। তাতে বিপিন চৌধুরী হুমড়ি খেয়ে পড়ল মাটিতে। আমি অবাক হয়ে দেখলাম আমাদের সামনে যে নারী মূর্তি দাঁড়িয়েছে, তার মুখের চারপাশে তাজা রক্ত, দুটি বড় বড় চোখ, আর কপালের একটি চোখ থেকে ঠিকরে বেরোচ্ছে প্রলয়কারী দৃষ্টি। মাথা থেকে কোমর পর্যন্ত এলোকেশের চুল হাওয়ায় উঠছে, গলায় মুন্ডমালা, কোমরে বাঘের ছাল, আর হাতে শোভা পাচ্ছে খড়গ। আমি উঠে দাঁড়িয়ে বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। এ যে স্বয়ং মা। বিপিন চৌধুরীও তাকিয়ে রয়েছে চোখ বড় বড় করে। এরপর দেবী পিশাচির দিকে তাকিয়ে মুখ হাঁ করে বীভৎস হুঙ্কার দিল। সেই হুঙ্কারের তীব্রতা এমন যা স্বর্গ, মর্ত আর পাতালকে কাঁপিয়ে দেয়। ফলে আমি আর বিপিন চৌধুরীকে ছিটকে পড়লাম মাটিতে, আর পিশাচিও ছিটকে পড়ল এক পাশে। হুঙ্কার থামাতেই দেখলাম একদল ষণ্ডমণ্ড চেহারার লোক দেবীর পেছনে দাঁড়িয়ে দামামা বাজাচ্ছে। তাদের দেখেই মনে হয় তারা হাত পাওয়ালা মানুষ বটে, তবে তারা এ জগতের নয়। কপালে লাল তিলক, চোখ মুখ থেকে ফেটে পড়ছে ক্রোধ।
আর মুখ থেকে চিৎকার বেরোচ্ছে, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। আমার হাতের বাঁধন কখন যে খুলে গেছে আমি টেরই পাইনি। আমি হাত জোর করে বসে পড়লাম মায়ের সামনে। মা তখন পিশাচির দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। তার পেছনে দামামা আর জয় মা তারার রব চলছে। সব মিলিয়ে সৃষ্টি হয়েছে এক অপূর্ব দৈবিক মহেন্দ্রক্ষণ, যে মহেন্দ্রক্ষণ যুগ যুগ ধরে অত্যাচারের পাপের বিনাশের জন্য সৃষ্টি হয়েছে। শয়তানের কোপে যখন জগৎ প্রাণীকুল হয়ে ওঠে পাপের রাজ্য, ঠিক তখন এইভাবে দেবী মা প্রকোপ হন অশুভের বিনাশ করতে, প্রাণীকুলকে রক্ষা করতে। এবার বিপিন চৌধুরী ছুটে গিয়ে মায়ের সামনে বসে কেঁদে বলতে লাগলো, মা আমাকে ক্ষমা করো মা, তুমি তো মা, আমাকে ক্ষমা করে দে। এটাই তার শেষ কথা ছিল, কারণ মা অগ্নি উৎফুল্ল চোখে একবার ওর দিকে তাকিয়ে নিয়ে সাথে সাথে খড়গ দিয়ে ধর থেকে ওর মুন্ডু আলাদা করে দিল। ফিনকি দিয়ে রক্ত ছিটকে পড়ল মাটিতে, আর সাথে সাথে পিছনের দলটা আবার চেঁচিয়ে উঠল, জয় মা তারা, জয় মা তারা। এবার ডাকিনী হুঙ্কার দিয়ে তেড়ে গেল দেবী মায়ের দিকে, আর মা তার এক হাত দিয়ে খপ করে ধরল ডাকিনীর গলা। স্বয়ং দেবী যখন বধ করছে অসুর, আর তখন অসুরের কি সাধ্য তার মোকাবিলা করে। ডাকিনীও তার সমস্ত অলৌকিক শক্তি খুইয়ে বৃথা দেবীর মায়ের হাত ছাড়তে লাগলো আর চিৎকার করতে লাগলো। এরপর দেবী মা ডাকিনীকে এবং নিজেকে শূন্যে তুলে ডাকিনীকে মাটিতে ফেললো আছাড় মেরে। এই আছাড়েই ডাকিনীর অর্ধেক প্রাণ শেষ হয়ে এলো। এবার দেবী মা দুই হাত দিয়ে খড়গ ধরে সোজা বসিয়ে দিল ডাকিনীর কপালে, আর ডাকিনী ওখানেই ছটফট আর আর্তনাদ করতে করতে ধীরে ধীরে মিলিয়ে গেল হাওয়ার সাথে সাথে। শত্রুকে নাশ করে দেবী মা আর একবার আকাশের দিকে মুখ করে হুঙ্কার ছাড়ল। তারপর তাকালো আমার দিকে। আমার চোখের জল যেন আর বাদ মানছে না তখন। যাকে আমি আমার সারা জীবনে একবারও মা বলে ডাকিনি, যাকে আমি আমার ঘরে ফেলে রেখেছি একপাশে, যার পায়ে ফুল আর ধূপকাঠি ছাড়া কখনো কিছু দেয়নি, সেই মা আজ আমার বিপদ থেকে বাঁচাতে এলো। লজ্জায় ধিক্কার মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে আমার। আমি শুধু ওনার দিকে তাকিয়ে বললাম, জয় মা তারা। সে তাকিয়ে রইল আমার দিকে, আর এভাবে কিছুক্ষণ তা থেকে মা লুটিয়ে পড়ল মাটিতে। আমি তাড়াতাড়ি উঠে এগিয়ে গেলাম এবং দেখলাম মাটিতে যে এখন পড়ে আছে তাকে আমি চিনি, দময়। হঠাৎ কয়েকজন মহিলা ছুটে এলো মা মা করে। আমি চমকে তাকিয়ে দেখি সারা গ্রামের লোক কখন জড়ো হয়েছে আমাদের চারপাশে। আজ আমার সাথে সাথে এই গোটা গ্রাম দেখলো স্বয়ং ভগবান তাদের বাঁচাতে এসেছে এই শয়তানের হাত থেকে। তবে অদ্ভুত ব্যাপার, সেই দামামা বাঁচানো দলটিকে আর কোথাও দেখতে পেলাম না। এমন সময় আমার চোখ গেল গ্রামবাসীদের মধ্যে দাঁড়িয়ে আছে গ্রামের পাশের সেই লোকটি আমার দিকে তাকিয়ে হাসছে। হয়তো সে বলতে চাইছে, দেখ আমি বলেছিলাম না মা এসেছেন আমাদের বাঁচাতে। পরদিন সকালে কাকড়াঝোড়ো গ্রামে আবার নতুন সকাল হলো। পাখি ডেকে উঠল। সূর্যের প্রথম আলো ধুয়ে দিল গোটা গ্রামটাকে, যাতে কালকের রাতের বিভৎসতার চিহ্ন মাত্র নেই। আমি আর রঞ্জন গিয়ে দাঁড়ালাম দময়ন্তী মায়ের সামনে। আমি বললাম, মা আমাকে ক্ষমা করে দেবেন, আসলে আমি চিনতে পারিনি আপনাকে। কাল আপনি না থাকলে আজকের ভোর হয়তো আমরা দেখতে পেতাম না, কিন্তু আমি চিনতে পেরেছিলাম তোকে প্রথম দিনই, বলল দময়ন্তী। রঞ্জন বলল, তাহলে তখন আপনি আমাদের বলেননি কেন? দময়ন্তী হেসে বলল, তখন যে তোরা ওর বসে ছিলি, তোরা কি শুনতিস আমার কথা? রঞ্জন করুণ সুরে বলল, আমাকে ক্ষমা করবেন। আরে আমি কি করলাম? যা করলেন তো মা করলেন। আমরা আজ চলে যাচ্ছি কলকাতা, বললাম আমি। দময়ন্তী একটু চুপ থেকে বললেন, হ্যাঁ তোর অনেক কাজ আছে ওখানে, শুধু যখনই তোকে বিপদে পড়বি এক মনে আমাকে স্মরণ করবি, কেমন? আমি মাথা নাড়লাম, কিন্তু কাজ আছে মানে? কোনো কাজ?
বললাম আমি। দময়ন্তী একটু হেসে বলল, সময় আসলে জানতে পারবি। আমাদের চ্যানেল সত্যি ভৌতিক কাহিনীকে এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন।